আপ কি আদালতে বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরীর ওপর অভিযোগ হলো যে ইনি একেবারেই দায়িত্বশীল নন। অধীর রঞ্জন বাবু, আপনি হলেন লিডার অফ দ্য অপোজিশন। অনেক দায়িত্বের পদ এটা সেই পদ যেখানে একসময় প্রণব মুখার্জি দায়িত্ব পালন করতেন। এখন মানুষ বলে যে প্রণব দা যেভাবে দায়িত্ব সামলাতেন ততটাই দায়িত্ব জ্ঞানহীনভাবে কথা বলেন এই দাদা। আপনি কি যাকে যা ইচ্ছা বলেন? সে তো ঠিক আছে, কিন্তু যা খুশি বলতে সেটা কি আমার জানাটা প্রয়োজন। যেমন এই কিছুদিন আগে একের পর এক বলুন। আমি একদম, আপনি এত কিছু বলেছেন, আমি কিন্তু বলতেই থাকবো। একদম আপনি নিশ্চিন্তে বলুন, সময় নিয়ে বলুন। আপনাকে নো কনফিডেন্স মোশন চলাকালীন আপনাকে বলার সুযোগ দেওয়া হয়েছিল, তখন আপনি প্রধানমন্ত্রীকে নীরব মোদীর সাথে তুলনা করেছিলেন। নীরবের অর্থ সাইলেন্ট, শান্ত। শান্ত, সাইলেন্ট। আমি আমাদের দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওনাকে আঘাত করার জন্য, অপমান করার জন্য কোনো রকম শব্দর ব্যবহার করিনি। আমি এটা বলেছিলাম, অবশ্যই বলেছিলাম, যে যখন মণিপুর জ্বলছিল আমি নিজে গেছিলাম মণিপুরে। মণিপুরের দুর্দশাটা আপনারা বুঝতে পারবেন না। গোটা মণিপুর দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল। যারা পাহাড়বাসী ছিল, যারা হিলে থাকতো, তারা ঘাঁটিতে যেতে পারতো না, সমতল জায়গায় যেতে পারতো না। আর যারা সমতলে থাকতো তারা পাহাড়ে উঠতে পারতো না। দুপক্ষেরই হাতে এক নয়, হাজারো সংখ্যায় অত্যাধুনিক হাতিয়ার দুপক্ষেরই হাতে। সেই হাতিয়ারগুলো কেমন করে লুট করা হয়েছিল? ধরে নিন কোনো একটা পুলিশ থানা, সেখানে অনেক মেতি অফিসার ছিলেন। তারা সমস্ত আলমারি খুলে দিয়ে দিল সমস্ত নিজের জাতের লোকজনকে। ধরে নিন যেখানে অনেক কুকি পুলিশওয়ালারা রয়েছে, তারা সমস্ত অস্ত্রাগার খুলে কুকি লোকজনদের দিয়ে দিল। চলো, নিজেদের জাতের লোকজনকে বাঁচানোর জন্য অস্ত্রাগার খুলে দিল। তারপর কি হলো জানেন? দুপক্ষেরই হাতে প্রচুর পরিমাণে হাতিয়ার আর তার সঙ্গে লক্ষেরও বেশি গুলি মজুদ ছিল। এবার এখানে বসে ভাবুন যে কি চলতে পারে। আমাদের গৃহমন্ত্রী যখন সদনে এসে বয়ান দেন, তিনি বলেন যে আমাদের যত সেনাদলকে আমি প্রস্তুত করেছি তাদেরকে আমি বাফার জোনে মজুদ করে দিয়েছি। বাফার জোন মানে কি? যেখানে দুপক্ষ সামনাসামনি হওয়ার অবস্থায় থাকে, একে বলে বাফার জোন। মাঝখানে থেকে যায় সেনা, একবার ওই দিকে একবার এই দিকে। এতে আপনাদের কি মনে হয় যে আমাদের দেশের এই অবস্থা আমাদের জন্য কি সঠিক? আমি যদি সদনে গিয়ে বলি যে আমি বাফার জোনে সেনা মজুদ করে দিয়েছি, আপনারা যে সমস্ত হাতিয়ার লুট করেছিলেন সেই হাতিয়ারগুলোকে উদ্ধার করার জন্য তো সেনা পাঠানো উচিত ছিল, তাই না? মানুষের মনে আবার দ্বিতীয়বার সৌহার্দ্য স্থাপন করার জন্য, ভাইচারা স্থাপন করার জন্য, শান্তি আর শৃঙ্খলা বজায় রাখার জন্য সমস্ত রকম চেষ্টা করা উচিত ছিল, প্রয়াস করা উচিত ছিল, সব পদক্ষেপ নেওয়া উচিত ছিল। ২৭ লক্ষ জনসংখ্যার দেশে এত বড় হিন্দুস্তান, আমাদের এত শক্তি, সেটা কি আমরা সামলাতে পারতাম না? ৩ মাস কেটে গেছে, তবুও এই লুট, খুন, ধর্ষণ এইসব চলতেই থাকছে। আপনারা শুনে আশ্চর্য হবেন। যেমন ধরুন মর্চুয়ারিতে, মানে যেটা মর্গ আর কি, যেখানে মৃতদেহ রাখা হয়, সেখান থেকেও মৃতদেহের পরিচয় আর তার সঙ্গে তাদেরকে নিয়ে কাউকে কবর দেওয়া, কাউকে শ্মশানে নিয়ে যাওয়া, কাউকে সমাধি দেওয়া, সেটাও করা যায় না। কেন? আমি জিজ্ঞাসা করছি কেন? কেন আমরা চুপ করে বসে থাকব? কেন আমরা কথা বলবো না? যদি মণিপুরের ঘটনা মেইনল্যান্ড ইন্ডিয়াতে, ধরে নিন বিশেষ করে দিল্লি বলুন, ইউপি বলুন,
হরিয়ানা বলুন, রাজস্থান, মেইনল্যান্ড ইন্ডিয়াতে এর সবথেকে বেশি প্রভাব পড়তো, তাহলে সরকার চুপ করে বসে থাকতো না। তাই সরকারকে চুপ করে থাকতে দেখে, অধীর মুখ বাবু, বুজে থাকতে আপনি দেখে, এখানে যা যা বললেন খুবই দায়িত্ব নিয়ে সেগুলো বললেন, ভালো কথা বলেছেন, কিন্তু সংসদে তো আপনি এসব কথা বলেননি। ওখানে তো কি? আপনি নীরব মোদীকে নিয়ে হ্যাঁ, কি পড়েছিলেন। কারণে বলেছি হ্যাঁ। সেটা তো আগে শুনুন। তা আমি অস্থির ছিলাম, যেমন আপনি বলেছিলেন না যে আমি অধীর। হ্যাঁ, অবশ্যই অস্থির। আর অধীর অপেক্ষায় বসেছিলাম যে দেশের সব থেকে বড় মুখিয়া প্রধানমন্ত্রী আসুক সদনে, আর সদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ওনার বক্তব্য রেখে মণিপুর নিয়ে চর্চা শুরু করুন। ছাড়ুন, যেদিন চর্চা শুরু হলো আমি বললাম যে প্রধানমন্ত্রী বাবু, দেখুন, সদনে আসার জন্য আপনার বিরুদ্ধে আমাদের অবিশ্বাসের প্রস্তাব দিতে হয়েছে। আমি বললাম, যা বলেছি ঠিক বলেছি, অন রেকর্ড বলেছি। দেখুন, কখনো আমাদের শাস্ত্রে বলে যে যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল তার আগে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, কারণ রাজা ছিলেন অন্ধ আর ধৃতরাষ্ট্র ছিলেন রাজা, যাকে বলা হতো যে অন্ধ রাজা। আর সেই সময় দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। আজও আমাদের বাড়ির দ্রৌপদীদের বস্ত্রহরণ করা হচ্ছে। তাহলে পার্থক্য কোথায় থাকলো? হস্তিনাপুর আর মণিপুরের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? সেখানেও রাজা অন্ধ ছিলেন, আর হয়তো এখানেও রাজা অন্ধ। তাহলে অন্যায়টা কোথায় বলুন? নাম্বার ওয়ান, আপনারা সবাই অন রেকর্ড দেখবেন, সবাই অবশ্যই দেখবেন। তাই তো অমিত শাহ বলেছিলেন প্রধানমন্ত্রীর এরকম অপমান সহ্য করব না, এসব ঠিক নয়। এক মিনিট, আমি বলিনি, কারণ এখানে সবাই লেখাপড়া জানা মানুষ। গুগল খোলো, ইউটিউব খোলো আর দেখে নাও। দ্বিতীয় কথা আমি যেটা বলেছি যে অনেক বছর আগে, অনেক বছর হয়ে গেছে, নীরব মোদী আমাদের দেশ থেকে ব্যাংক লুট করে, গুপ্তধন লুট করে 15,000 কোটি টাকার থেকেও বেশি টাকা লুট করে চলে গেছেন। আপনার এত শক্তিশালী সরকার আটকাতে পারল না, ওনাকে জেলে ঢোকাতে পারল না। উনি ফুর্তি করে বেড়াচ্ছেন, সমুদ্রের ধারে বাইরের দেশে মজা করে বেড়াচ্ছেন। আমি তো জানি যে নীরব মোদী পালিয়ে গেছেন, কিন্তু আমার মনে হয় যে আপনিও আজও আমাদের দেশে একজন নীরব মোদী রয়েছে, কারণ এই কথাটা বলার জন্য সবাই আমাকে বাধ্য করা হয়েছিল। আমি বলতেই যাচ্ছিলাম যে নরেন্দ্রর অর্থটা আসলে কি। নরেন্দ্রর মানে হলো কিং অফ দ্য হিউম্যান, মানুষের রাজা। তাই মানুষের যে রাজা থাকেন, প্রজাদের যখন দুরবস্থা হয় তখন রাজা চুপ করে থাকবেন কেন, এটাই আমি বলার চেষ্টা করেছিলাম, আমাকে বলতে দেওয়া হয়নি। তাই সেই সময় আমি বলেছিলাম যে নীরব মোদী তো নেই, কিন্তু নরেন্দ্র মোদী বাবু আপনি কি করে নীরব মোদী হয়ে গেলেন? এরকম চুপ করে রয়েছেন কেন বলুন? এর মধ্যে যদি কোনো অন্যায় থেকে থাকে আমি এক্ষুনি ফাঁসির তক্তায় ঝুলতে রাজি আছি। আপনারা পরখ করে দেখে নিন, সমস্ত কিছু রেকর্ডে রয়েছে। সবার সামনে আমি আবার হলপ করে বলছি, আর অন্তর থেকে বলতে চাই যে দেশের প্রধানমন্ত্রী, তিনি হলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। যতই হোক, যাই হোক, উনি আমাদের বিপক্ষ দলের হয়ে ভোটে জিতেছেন, কিন্তু যখন প্রধানমন্ত্রী হয়ে যায় তখন তিনি কারণ নয়, তিনি দেশের। তো দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে মিনিট। যখন আপনাকে বলার সুযোগ দেওয়া হয়েছিল তখন আপনি গুড়কে গোবর করে দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এই কথাটা আমি অবশ্যই লক্ষ্য করেছিলাম। আমি তো প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি এত লেখাপড়া জানা মানুষ নই, তাই হয়তো আমি গুড়কে গোবর করে দিতেই পারি। কিন্তু প্রধানমন্ত্রী কবে থেকে গরুকে ঘৃণা করেন আমি সেটা জানি না। গোবর তো গরুর থেকেই পাওয়া যায়। গরুর রাজনীতি, গরু, গঙ্গা, গীতার রাজনীতি করেন এরা। তাহলে কি এখন গরু অপছন্দের জিনিস হয়ে গেল? যে গরু থেকে গোবর হয় সেই গোবরকে উনি ঘৃণা করছেন এখন। আমি দ্বিতীয় কথাটা এটা বলতে চাই, মন থেকে বলতে চাই যে দেখুন, আমেরিকাতে একটা কথা চলতি আছে, বিফোর ইলেকশন ওয়ান মে বি ডেমোক্র্যাট অর রিপাবলিকান, বাট আফটার ইলেকশন এভরিবডি ইজ আমেরিকান। ভোটের আগে যে কোনো পার্টি থাকতে পারে, ভোটের পরে সব তখন দেশের সরকার হয়ে যায়, কোনো পার্টির জন্য নয়। তাহলে আমরা এই আদব কায়দা কেন পালন করতে পারব না? দেখুন, এসব আদব কায়দার বিষয়ে আপনার পুরনো সঙ্গী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আপনার কথা বলেছিলেন। সিন্ধিয়াজি বলেছিলেন যে অধীর রঞ্জন বাবুর না দেশের চিন্তা আছে, না মণিপুরের চিন্তা আছে, না প্রধানমন্ত্রীর সম্মানের চিন্তা আছে, না রাষ্ট্রপতির চিন্তা আছে। ওনার তো শুধু পার্টিতে নিজের অস্তিত্ব বজায় রাখার চিন্তা আছে। কিন্তু তাও তো কিছু একটা চিন্তা আছে। ওনার কি চিন্তা রয়েছে?
কিন্তু কিন্তু ওনার কি চিন্তা আছে বলুন? আমাদের পার্টি থেকে পালন পোষণ করে বড় হয়েছেন। ওনার বাবা নিজে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভাই। আমি তো ওনাকে, আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক, তেমন কিছু নয়, সমুদ্র সম্পর্ক। এই যে কথাটা সেদিন আমি ছিলাম, তো আমি এইটাই বলতে চাই যে ভাই তুমি তো নিজে ধর্ম পালন করনি। কংগ্রেসের দৌলতে তুমি মন্ত্রী হয়েছ, নেতা হয়েছ। আজ আমি যেখানে বসে আছি সেখানে ওনার বসার কথা ছিল। আমি তো ওনাকে ভরসা করে চলতাম। উনি ভালো ইংরেজি বলেন, কিন্তু উনি তো বলেছেন যে আপনারা ওনাকে ওখানে পাঠিয়ে দিয়েছেন। ভালো ইংরেজি জানতেন, ভালো হিন্দি জানতেন, কিন্তু উনি কি করলেন? নিজের রাজত্বকে বাঁচানোর জন্য, ধনকে বাঁচানোর জন্য, সম্পত্তিকে বাঁচানোর জন্য যখন মোদি বাবু আর অমিত শাহ বাবুর তরফ থেকে ইডি আর সিবিআই এর ধমকি এলো, তখন সোজা ওদের পার্টিতে সামিল হয়ে গেল। কারণ আমি এসব করতে পারবো না, কারণ না আমার ধন রয়েছে, না আমার সম্পত্তি আছে, আমার কোনো ভয় নেই। আচ্ছা মহারাজ, আপনাকে একটা প্রশ্ন করেছিলেন। আপনি বলেছিলেন যে মোদিজি নীরব আছেন, চুপচাপ আছেন, শান্ত আছেন, কিন্তু যখন মণিপুরে 123 জন মারা গেল, অনেক দিন অবধি কারফিউ জারি ছিল, ভয়ানক হিংসা শুরু হয়েছিল, তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, আপনি ছিলেন কংগ্রেস পার্টিতে। আপনি তো কখনো মনমোহন সিংকে বলেননি আপনি মণি বাবা হয়ে গেছেন? আমি আপনাদের সামনে একটা সংখ্যা পেশ করতে চাই। 10 বছরের প্রধানমন্ত্রী, যাকে বলা হতো মৌন মনমোহন, উনি 70 বার ভাষণ দিয়েছিলেন। 70 বার। আবার আমি রিপিট করছি, 10 বছরে 70 বার ভাষণ দিয়েছেন সদনের ভিতরে। তবু উনি মৌনী মনমোহন ছিলেন। আর আমাদের হিন্দুস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি সব ব্যাপারেই বলেন, সেটা চাঁদেই হোক বা মধ্যপ্রদেশের ফরেস্টের চিতা হোক, সব বিষয়ে বলেন, চাঁদ থেকে চিতা পর্যন্ত। কিন্তু উনি গত 10 বছরে পার্লামেন্টে মাত্র 30 বার উনি চর্চাতে সামিল হয়েছিলেন। তাহলে এখানে কে মৌনী আর কে মৌনী নয়, আপনারা নিজেরাই বিচার করে দেখুন। রেকর্ড অন রেকর্ডে কথা বলি। আমি পার্লামেন্টে একবার কংগ্রেস পার্টি, উনি তো 2 ঘন্টা 13 মিনিট বলেছিলেন। উনি তো রেকর্ড করতে ওস্তাদ, উনি শুধু রেকর্ড করতেই জানেন, সেই জন্য রেকর্ড করতে জানেন। আমি তো বলছি উনি এই কারণে রেকর্ড করেছেন, 2.25 ঘন্টা কথা তো বলেছেন, কিন্তু মণিপুরের বিষয় মাত্র 3 মিনিটের জন্য। মণিপুরের বিষয় নিয়ে 3 মিনিট বলেছেন আর 2.25 ঘন্টা ধরে ভাষণ দিয়ে গেলেন। তাহলে এবার নিজেরাই বলুন যে মণিপুর নিয়ে ওনার কতটা ইন্টারেস্ট আছে। যখন উনি মণিপুর নিয়ে বলছিলেন তখন আপনি উঠে চলে গেছিলেন কেন? তাহলে কি করব? 2 ঘন্টা ধরে আমি বারবার চিৎকার করে বলছিলাম যে মণিপুরের সম্পর্কে কিছু বলুন, মণিপুর সম্পর্কে কিছু বলুন। আমার কথার কেউ উত্তরই দিচ্ছিল না। যদি এটা বলে দিত যে মণিপুরের সম্পর্কে পরে বলবো, আগে 2 ঘন্টা কেটে যাক তারপর, তাহলে আমি বসে থাকতাম। 2 ঘন্টা ধরে ভাষণ দেবেন, তারপর যখন ভাষণ শেষ হবে তখন মণিপুর আসবে। তখন আমি কি করব? বসে বসে ক্লান্ত হয়ে গেছিলাম। ওনার মন্ত্রীবর্গরাও ক্লান্ত হয়ে গেছিলেন। আপনি ভিজুয়াল দেখুন, আপনার কাছে ভিজুয়াল আছে। কেউ ঘুমোচ্ছিল, কেউ ঘুমের টলমল করছে। না, ওনারা তো সবাই স্লোগান দিচ্ছিলেন। ওরা তো স্লোগান দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছিল। মোদি বাবুকে তো ওনারা নিজেদের ভগবান মনে করেন, তাই স্লোগান দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছিল। তাই ক্লান্ত হয়ে যাওয়ার পরে ওনাদেরও ঘুম পেয়ে যায়, ওরাও বেচারা কি করবে, এরকম করছিল। আপনারা ভিজুয়াল দেখে নিন। আপনার সম্পর্কে এটা বলা হয় যে এটা শুধুমাত্র প্রথমবার নয় যে আপনি প্রধানমন্ত্রী সম্পর্কে এরকম অপমানজনক কথা বলেছেন। এটা হলো আপনার অভ্যেস। রাষ্ট্রপতির সম্পর্কে আপনি ওনাকে রাষ্ট্রপতি বলেছি। একদম বলেছি। একদম বলেছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ভুল স্বীকার করার জন্য আমি এখানে বসে আছি। কারণ আমি শুনেছি যে ভুল স্বীকার করে নিলে শাস্তি কম হয়। কিন্তু আমার কথাটা অবশ্যই শুনবেন। তাহলে নীরব মোদির ফয়সালাটা হয়ে গেছে। গোটা সদনে নীরব বলার কারণে রুলিং পার্টির একজন বড় কুস্তিগির, দেখুন আপনি এতটাও সাদাসিধে নন যতটা দেখাচ্ছেন। আপনি কথা শেষ তো করতে দিন আগে। শুনুন না, দেখুন আপনি দেখুন, আপনি যদি শুধু নীরব মোদীকে নিয়ে বলতেন অন্য কথা ছিল।
আপনি কি বলেছেন? আমার মনে হয় নীরব মোদি দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে পালিয়েছে হ্যাঁ আর ক্যারিবিয়ানে মজা করছে। হ্যাঁ কিন্তু দেখে তো মনে হচ্ছে যে নরেন্দ্র মোদি নীরব মোদি হয়ে গেছেন। হ্যাঁ এর অর্থ কি? এর মানে হলো যে মণিপুর নিয়ে চর্চা হচ্ছিল, ধরে নিন না না মণিপুরের বিষয় নিয়ে চর্চা হচ্ছিল, সেই জন্য আমি বলেছি আপনি নীরব হয়ে গেছেন। না, আমরা দেখুন, যখন এক মিনিট। ব্যাকগ্রাউন্ডে সমস্ত দেখি না না তখন মনে হয় যে কোনো গড়বড়। অনেক কিছু তো মনে হয় আপনাকে। আপনাকে এটা তো দেখতে হবে যে আমি কি সম্পর্কে বলছি, হঠাৎ করে কেন এরকম বললাম। আচ্ছা, এটা না, বলুন না, যে এক মিনিট, এক মিনিট, এক রাষ্ট্রপতি মিনিট, কি এক সম্পর্কে মিনিট, বলেছিলেন? এক মিনিট। সদনের মধ্যে কি হয়, যদি ওনারা আয়ত্তের মধ্যে থেকে আমাকে জিজ্ঞেস করতেন যে আপনি কি সম্পর্কে এই কথাটা বলেছেন, জবাব দিন ভালোভাবে। আমি তো উত্তর দেওয়ার জন্য বারবার চিৎকার করছিলাম যে আমাকে তো একবার বলার সুযোগ দেওয়া হোক। যদি বলার সুযোগ দিতেন তাহলে আপনাদের মতো এনাদের সামনে এখন আমি যেরকম স্পষ্টভাবে কথা বলছি যে এটা, সেভাবেই আমি স্পষ্ট করে বলে দিতাম। কিন্তু যদি বলার সুযোগ না দেওয়া হয় তাহলে কি করব? কুস্তিগির আসছেন, দৌড়ে দৌড়ে আমার দিকে আসছেন মারার জন্য, ইউপির একজন বড় কুস্তিগির। তবুও তো আমি ভয় পাইনি, আমি দাঁড়িয়েছিলাম। সেই সময় আমি বলেছিলাম যে একবার শুনে তো নাও কি বলছি, একবার তো প্রথমে শুনে নাও। নরেন্দ্র মোদীর ব্যাপারে উনি নীরব কেন সেটা আমি বলেছি। আমি আপনাদের সামনে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। রুলিং পার্টির যত দিগ্গজরা ওদিকে বসে আছেন আর এদিকে আমি একা বসে আছি, আরও সবাই বসে রয়েছেন। যদি কোনো অন্যায় প্রমাণ হয়ে যায় আমি আমার পলিটিক্যাল লাইফ থেকে বিদায় নিয়ে নেব। সবার সামনে আমি কথা দিচ্ছি, চ্যালেঞ্জ জানাচ্ছি। খুব ভালো বলেছেন আপনি, খুব ভালো কথা। চলুন, ঠিক আছে, নীরব মোদীর কথা তো হয়ে গেল, কিন্তু রাষ্ট্রপত্নীর কথা কেন বলেছিলেন? আপনি বলেছিলেন রাষ্ট্রপতির কাছে গিয়ে ক্ষমা চাইব। আমি পশ্চিমবাংলায় থাকি, যখন দিল্লি যাই তখন হিন্দি ভাষা ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু আমি একজন বাঙালি। আমরা আসলে পতি পত্নীকে এইভাবে বলি, যদি মহিলা হয় তাহলে পত্নী, পুরুষ হয় তাহলে পতি, এইভাবে দেখি। যেটা সঠিক সেটাই। রাষ্ট্রপতি একজন নিউট্রাল জেন্ডার হয়ে থাকেন। না না, আপনি এবার এটা বলুন, আপনি ক্ষমা চেয়েছেন ওনার কাছে? ছোট বড় সবাইকে বলতে চাই। না না, জনতা সব জানে। রাষ্ট্রপতি না, সব জানে। ওনাদের কিছু আমি বলছি যে আপনি আমার কথাটা হলো, বলেছিলেন যে শ্রীমতী দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির কাছে গিয়ে আপনি ক্ষমা চাইবেন, সেটা কি চেয়েছিলেন আপনি? এমনি নয়, চিঠি লিখে সেটাও আপনার কাছে নেই? রজত জগতের মালিক হয়ে তবুও কিছু নেই? এমন নয়, চিঠি লিখে চিঠিতে সিগনেচার করে সমস্ত মিডিয়ার লোকেদের দিয়ে আমি ক্ষমা চেয়েছিলাম, ঠিক আছে? আজ নয়, অনেক দিন আগে, কিন্তু তবুও আপনারা সেটা ধরে রাখেন। চলুন তাহলে এবার এটাই হলো আমাদের দেশের, এটাই সব থেকে খারাপ ব্যাপার। দেখুন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমাদের দেশের লোকেদের নিয়ে তো কথা হয়ে গেল। ইউরোপিয়ান পার্লামেন্টের লোকজন যারা জম্মু কাশ্মীরে গিয়েছিল, আপনি তাদের সম্পর্কে বলেছিলেন যে এরা নাকি ভাড়া করা টাট্টু। একদম একদম একদম, এক মিনিট। এই কারণে বলেছিলাম, যেখানে আমাদের ভারতবর্ষের লোকেরা যেতে পারে না, জম্মু কাশ্মীর সম্পর্কে আপনাদের আরও একটু জেনে রাখা দরকার। যেখানে আমাদের দেশের নেতা বলুন, সাধারণ মানুষ বলুন, কাউকেই যাওয়ার অনুমতি দেওয়া হয় না। সেই সময় আর্টিকেল 370 খারিজ করার পরে, তখন ওই সময় কেন কিছু বেছে নেওয়া ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের নিয়ে সেখানে গিয়েছিলেন, যাদের কোথাও ঘুরতে যেতে দেওয়া হয়নি, যাদের কারো সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি, সমস্ত ইন্টারনেট বন্ধ করা ছিল। সেই সময় কিছু বাছাই করা লোকজনকে নিয়ে হোটেলে রেখে হাজারো সংখ্যায় আমাদের আর্মিকে মজুত করে যে ছবি, যে ফটো দেখাতে চেয়েছিলেন, সেটা অন্যায় ছিল। সেই জন্যই আমি বলেছিলাম এরা হলো ভাড়া করা টাট্টু। একদম বলেছিলাম। দেখুন, এই জন্য বলেছিলাম সংস্কৃতিতে এরকম শব্দ ব্যবহার হয় না। এই জন্য বলেছিলাম আমি তো বললাম যে আমি হিন্দি শিখছি, সেই কারণেই বলেছি। ভালো হিন্দি শিখুন না, এই টাট্টুটাই শিখতে হবে আপনাকে।
হিন্দিতে তো আরো ভালো ভালো শব্দ আছে। শেখার তো আমি চেষ্টা করেই চলেছি। হিন্দি ভাষা তো আর একদিনে শেখা যায় না। যেমন আপনি 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 যেমন এত সুন্দর হিন্দি ভাষা বলেন, তবুও আপনি নীরব সম্পর্কে জানতেন না। আমি খুব ভালো করে জানতাম। তাহলে এত চেঁচামেচি করলেন কেন? যখন আপনি হিন্দিতে এত বড় একজন জ্ঞানী, তাহলে নীরব সম্পর্কে জানতেন না কেন? আমি আপনাকে বলেছিলাম নীরব মানে হলো শান্তি। না, নীরবের অর্থ হলো চুপ করে থাকা। চুপ করে থাকা। নীরব কথাটার মানে অর্থ হলো, দেখুন, নীরবের মানে হলো সাইলেন্ট। না, নীরব সেটাও বাই অ্যাপ্লিকেশন। না, দেখুন, যদি আপনি নীরব শব্দ এর অর্থ দেখতে যান, তাহলে কোনো শব্দেরই একটা অর্থ হয় না, অনেক সমশব্দও থাকে। তার মানে হলো যিনি শান্ত, এমন একজন ব্যক্তি যার কোনো শব্দ নেই, এমন একজন ব্যক্তি যিনি সাইলেন্ট, এমন একজন ব্যক্তি যিনি চুপ করে আছেন। আমি সাইলেন্টের কথাই বলছি। তো আমি কি ভুল আপনাকে বললাম? সব শিখিয়ে দেবো, হিন্দি, উর্দু, আমিও ইংরেজি আপনাকে সব। শিখিয়ে দেবো। পুরোটা না। আমি যতটা শিখতে পেরেছি। এই নিয়ে অনেক কথা হলো। আরও একটা জিনিস আপনাকে মনে করাতে চাই, একজন বিজেপির স্পোক পার্সনের কথা আমি শুনছিলাম। উনি এটা বলছিলেন যে উনি একটা ভিডিও চালিয়ে দেখালেন। উনি বললেন যে এটা হলো ওনার অভ্যেস, যে কোনো বিষয় নিয়েই এরকম বলার। মণিপুর সম্পর্কে বলতে গিয়ে আপনি বলেছেন এটা গ্লোবাল ইস্যু হয়ে গেছে। হ্যাঁ, একদম। আচ্ছা, যদি গ্লোবাল ইস্যু না হতো, ইউরোপিয়ান পার্লামেন্টে মণিপুরের বিষয় নিয়ে কেন প্রস্তাব পেশ করা হলো বলুন আপনারাই? আমেরিকাতে নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায় কেন মণিপুরের বিষয় তোলা হয়েছিল বলুন? আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন ইউরোপে গেছিলেন, ফ্রান্সে, একটা বড় পুরস্কার নেওয়ার জন্য ওনাকে দেওয়া হয়েছিল বিরাট বড় পুরস্কার। সেই সময় যখন ইউরোপের প্রধানমন্ত্রী নিজে বিরাজমান, সেই সময় ইউরোপিয়ান পার্লামেন্টে এই প্রস্তাবটা রাখা হয়েছিল। তাহলে এটা গ্লোবাল ইস্যু নয় তো কি ইস্যু আপনারাই বলুন? ইউনাইটেড নেশনে এই বিষয় নিয়ে চর্চা হয় বলুন? ইউনাইটেড নেশন কি কোনো পার্টির নাকি? সারা পৃথিবীর একটা সংগঠনের নাম হলো ইউনাইটেড নেশন। এবার বলুন, সেখানেও এই বিষয় নিয়ে চর্চা হয়। তাহলে আমি কি বলবো? এটা হলো জাতি দাঙ্গা। এই জাতি দাঙ্গা হলো এথনিক কনফিগারেশন। এটা শেখানো উচিত নয়, এটা দেশের জন্য ক্ষতিকারক হবে। আচ্ছা, মণিপুর নিয়ে আপনার পরামর্শ কি? আমার পরামর্শ হলো অল পার্টি ডেলিগেশন, সেটা কংগ্রেস হোক, বিজেপি হোক, ডিএমকে হোক, যত পার্টি আছে হিন্দুস্তানে, সমস্ত পার্টি ডেলিগেশন প্রধানমন্ত্রী মহাশয়ের তত্ত্বাবধানে চলুন। আমরা শান্তির বার্তা নিয়ে যাই মণিপুরে। আমরা মণিপুরবাসীকে বলি যে আপনাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, গোটা হিন্দুস্তান আপনাদের সঙ্গে রয়েছে। দেখো, আমরা হলাম বিজেপি, দেখো আমরা হলাম কংগ্রেস, সবাই এক হয়ে সবাই মিলে মণিপুরের বিষয় নিয়ে, মণিপুরের সমস্যার সমাধান বের করার জন্য, মণিপুরের গোটা সমস্যাকে মেটানোর জন্য, এটাই না আমাদের করা উচিত ছিল? আপনার এই পরামর্শটা বেশ ভালো। একদম এটাই। এখানে নয়, সদনের ভেতরে দিয়েছি, লিখিত রূপে দিয়েছি আমরা। কথা যদি না শোনেন তাহলে কি করা যাবে? এখানে যদি বহুমতের বাহুবলী চলে তাহলে আমি কি করতে পারি? বহুমতের বাহুবলীতে কে কি করবে বলুন? আপনিও তো ওয়াকআউট করে গেছিলেন। আপনি সব দোষ পড়ে আমাদের ঘাড়ে। আপনি কি এটা জানেন? সদনের ভেতরে আমাদের পার্টির সব নেতাদেরকে, সে জওহরলাল নেহরুই হোক বা ইন্দিরা গান্ধী হোক অথবা রাজীব গান্ধী হোক, কীরকমভাবে তাদের গালিগালাজ করা হয়, এটা কি কখনো দেখেছেন আপনারা? কখনো জানার চেষ্টা করেছেন আপনারা? আমি বলছি, আমার পাশে বসতেন সোনিয়া গান্ধী ম্যাডাম, প্রতিটা কথা ইটালি 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 বলে যেতেন। কেন? ইটালিতে জন্ম নেওয়া কি কোনো অপরাধ নাকি? আপনারা একদিকে বলেন যে বাসুদৈব কুটুম্বকম, গোটা পৃথিবী আমাদের আত্মীয়ের মতো। আপনারা বলেন যে আমাদের গীতার শ্লোক হলো বাসুদৈব কুটুম্বকম। আপনারা যদি এটা মেনে থাকেন, তাহলে সোনিয়া গান্ধী ম্যাডামের জন্য কেন ইটালি ইটালি বারবার বলেন? আমাদের এখানে বোনেরা রয়েছেন, যখন শ্বশুর বাড়িতে চলে যান তখন আপনাদের কি পরিচয় হয়? যে বাড়িতে যান, আপনার যিনি হাজব্যান্ড হয়ে থাকেন তার পরিচয়, আপনার পরিচয় তৈরি হয়। এটাই হলো আমাদের সংস্কৃতি। এরা কি এটা মেনে চলেন? প্রতিদিন সোনিয়া গান্ধী ম্যাডামের বিরুদ্ধে গালিগালাজ চলতে থাকে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, একজন ইন্দিরা ম্যাডাম আর একজন রাজীব বাবু, আমরা কি ওনাদের অস্বীকার করতে পারি যে ওনারা দেশের জন্য বলিদান দেননি? ইন্দিরাজি কুরবানি দিয়ে শহীদ হয়ে গেছেন, রাজীব বাবুকেও শহীদ হতে হয়েছে। একই পরিবারের তিনজন প্রাইম মিনিস্টার, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। এই পরিবারে যদি সোনিয়া গান্ধী 2004 সালে শুধু হ্যাঁ বলে দিতেন তাহলেই প্রধানমন্ত্রী হয়ে যেতেন। রাহুল গান্ধী বাবু যদি হ্যাঁ বলতেন তাহলেই প্রধানমন্ত্রী হয়ে যেতেন। দেওয়া হয়নি।
ডাক্তার মনমোহন সিংকে দেওয়া হয়েছিল। সবাইকে এই ইতিহাসটা বলে দিচ্ছি, ইতিহাস সাক্ষী রয়েছে। ওই পরিবারের একজন সদস্য রাহুল গান্ধী সদস্য পদ খারিজ করে 1 মাসের মধ্যে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছিল তাকে। আর এটা দিল্লিতে, আপনারা দিল্লিতে গিয়ে দেখুন, এমন অনেক বাংলো রয়েছে যেখানে বিজেপি পার্টির নেতারা এখন ওখানে থাকেন, যাদের কোনো সদস্য পদ নেই। রাহুল গান্ধীকে এই 1 মাস ক্ষমা করা হয়নি। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, রাজনীতিতে এই ধরনের প্রতিশোধ আমাদের দেশের পক্ষে ভালো নাকি খারাপ? আপনারাই বলুন। রাজনীতিতে এই প্রতিশোধই চলছে। আপনিও তো স্লোগান দেন যে মোদি তোমার কবর খোঁড়া হবে। দেখুন, সঙ্গে 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 তক্ষুনি, কিন্তু আপনারা পুলিশ পাঠাতে দেরি করেননি। ওই পুলিশ আসাম থেকে চলে এসেছিল। দিল্লি এয়ারপোর্টে এই কথা ভুল করে বলতে বলতে আমাকে ধরার জন্য আসাম থেকে পুলিশ চলে এলো। কিন্তু এটা যেদিনকে বলেছিলাম সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। আর কি চাই, আর কি চাই বলুন? এবার জনতাকে জিজ্ঞেস করা যাক, কেউ কোনো প্রশ্ন করতে চান কি? স্যার, প্রিয়াঙ্কা গান্ধীকে আপনার কি মনে হয় ওনার কি পুরোপুরিভাবে রাজনীতিতে চলে আসা উচিত? কারণ ওনাকে কখনো দেখা যায়, আবার কখনো দেখা যায় না। নেমে গেছেন অলরেডি। কারণ আপনারা দেখবেন হিমাচল প্রদেশে কদিন আগে যে ভোট হয়েছিল, প্রিয়াঙ্কা ম্যাডাম সেখানে হাওয়ার মতো নেমেছিলেন, অনেক পরিশ্রম করেছিলেন, জয়লাভও করেছিলেন। আর আপনাদের মতো বহু মানুষ এটা চান যে প্রিয়াঙ্কা ম্যাডাম আরও বেশি করে রাজনীতিতে সামিল হোক আর রাজনীতিতে নিজের অস্তিত্ব বজায় রাখুক, সেটা চান। আপনাদের এই যে মনের ইচ্ছে, সেটা আমি অবশ্যই নিশ্চয়ই আমি এই ইচ্ছাটা বলবো প্রিয়াঙ্কা ম্যাডামকে, অবশ্যই বলবো।